এখন ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক যে সম্পর্কগুলো রয়েছে, যদি আমাদের দু দেশের মধ্যে সম্পর্কটা এভাবে তিক্ততা চলতেই থাকে কিংবা বাড়তেই থাকে, তাহলে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কগুলোর কি হবে? বিশেষ করে তিস্তা চুক্তি, গঙ্গার পানি বন্টন চুক্তি, সীমান্ত হত্যা, অনেক বিষয় তো আছে। বাণিজ্যের সমতা, কি বলে এটাকে, আমদানি রপ্তানির যে ঘাটতি, ভারতের সাথে আমাদের সেই ঘাটতি তো এখন হু হু করে বাড়ছে। তো এইসব যে সমস্যাগুলো, এগুলো আমাদের সমাধান, মানে সর্বোপরি বাংলাদেশ ভারত সম্পর্ক কোন দিকে যাচ্ছে বলে মনে করেন? আমি একদম শেষ করে দিলাম, অনেক বিষয় আছে আমার আলোচনা, মানে প্রশ্নের ভিতর, প্রশ্নটা বড়, আমি সংক্ষেপ করে দিলাম। শুনুন, আমাদের কপাল ভালো, যেটা বার এবং বলে আসছে এবং বলবো, যে আমাদের কপাল ভালো যে ভারতের মতো একটা নিরীহ শক্তিমান প্রতিবেশী দেশ পেয়েছি। এই দেশটা যদি আফগানিস্তানের মতো, পাকিস্তানের মতো ফাত্রা, আর আফগানিস্তানের মতো ধ্যাত্রা হইতো, আর বার্মার মতো গ্যাদ্রা হইতো, তাইলে এতক্ষণ এই সমস্ত আলাপ আলোচনা, আমাদের জামানের ভাষা বলে মাইলেজি এলি আলাপ, সোজা করে ফেলাইতো একেবারে, মানে একেবারে কুকুর যেরকম মুকুর মারে ওরকম করে সোজা করতো। তো ভারত নিরীহ প্রতিবেশী, শক্তিমান অর্থনৈতিক ভাবে, সামরিক ভাবে, কিন্তু আর নিরীহ প্রতিবেশী, তাই যা ইচ্ছা তাই ফাত্রামি বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের তথাকথিত সরকার করতে পারতেছে। দেখেন না আপনি, যে হাঁপানি রোগী, মানে কথা বলতে পারতেছেন না, যক্ষা রোগী, সেও বলে ভারত দখল করে ফেলবে। দেখবেন ওই যে কি জানার নামটা আছে, ওই রিটায়ার্ড আর্মি অফিসার, হাঁটতে পারে না, ঠিক আছে, ফজর নামাজ পড়ার আগে 3 বার করে উযু করতে হয়, কারণ তার ডায়াবেটিস, তার পেশাবে, তার আন্ডারপ্যান্ট পায়জামা বান্ধে ভিজে যায়, তার হাঁটতে হয় না, বলে ভারত দখল করবে, 7 সিস্টার খেয়ে ফেলবে। এই দেশের লিল্লাখোর মৌলবী বলে ভারত দখল করবে 1 কোটি মুসলমান নিয়ে। তো এগুলো কেন বলতে পারতেছেন জানেন? এগুলো যে কারণে বলতে পারতেছে, ঠিক ওই কারণেই এই সরকারও ভারতের সাথে ফাত্রামি করতে পারতেছে, আর কিছু না। ভারত সাথ দিতেছে, কারণ ভারতের চুলকাইলেও ভারত কিছু মনে করতেছে না। ভারত চিন্তা করতেছে, ভারত তো আরে মাছ মারতে দেখছেন তো, জল মাছ মারে তখন কিন্তু বড়শি ছেড়ে দেয়, বড় বড় মাছ মারলে কিন্তু বড়শি ছেড়ে দেয়। মাছ মনে করেন তো খুব দৌড়াইতেছে আমাকে আটকায়, কে বড়শি আটকেছে তাতে কি, কিন্তু যখন খিচাটা আন্ডা দিবে তখন আস্তে করে উঠে চলে আসবে, একা মাছ চলে আসবে। বাংলাদেশের দশা হবে তাই। আমরা মজ্জ আছে না, মালদ্বীপে বহুত ফাতরামি করতে দেখছি, শেষে কিন্তু ভারতের পায়ে ধরে, হাতে ধরে, মোদির পায়ে ধরে, হাতে ধরে খাবার পানি পর্যন্ত নিয়ে যাইতে হয়েছে। ওইগুলো ফাতরামি আমরা দেখেছি। পাকিস্তান বুঝতেছে ভিগারিস্তানে পরিণত হয়েছে। তো বাংলাদেশ জাকাতিস্তান বানাবে জামাতের বলেছে, এরা জাকাতিস্তানটা হইতেই চায়, এদের কপালে শনি আছে, তার জন্য এই পালাপালি নাচানাচি কুতাকুতি করতেছে। তারেক রহমান গেলেও বিপদে পড়বে ভারতে, না গেলে আরো বেশি বিপদে পড়বে। আপনাকে বলে দিই স্পষ্ট কথা, তারেক রহমান মনে করতেছে গেলে তো আমি ঝামেলায় পড়বো, না গেলে আরো বেশি ঝামেলায় পড়বে। ওই যে অক্ষয় খান্নার একটা, অক্ষয় কুমারের একটা ডায়লগ আছে না সিনেমার, যে আমি যা বলবো তা করবো, আর যা বলবো না তা ডেফিনেটলি করবো। তো তিনি যদি ভারতে যান ঝামেলায় পড়বেন, আর ভারতে না গেলে ডেফিনেটলি ঝামেলায় পড়বেন, কোনো সন্দেহ নেই। কারণ তার কপালে শনি ভর করেছে। কারণ হলো যে তার যে পরামর্শগুলো দেখেন কারা, যে লোক তার সাপোর্টারদের কথায় রবীন্দ্রনাথের জন্মদিনের পোস্ট উল্টায় ফেলে, ডিলিট করে ফেলে, তো সেই লোক ভারতে যাবে কি যাবে না, তার বিরাট বড় বড় বুদ্ধেলা আছে উপদেষ্টা, একটা হলো জুনায়েদ সাকি, বাই সিগন্যাল দে ডাইনি মোর নেয়া কোথাকার কোন সাকি, আর একটা হলো জায়েদ পাড়া, এগুলোকে নিয়ে তার এইগুলো তার উপদেষ্টা পরিষদ। আর একটা হলো যে নাটা রেজবি কেসিগেট, কি বলে নিজেই জানে না। যেই দেশের মন্ত্রী বলে যে কারেন্টের তার লম্বা, পল্লী বিদ্যুতের তার লম্বা, তাই কারেন্টের লোডশেডিং হয়, যাইতে দেরি হয়। যে দেশের প্রধানমন্ত্রী বলে মাটির নিচ থেকে গ্যাস বারমার ভারত নিয়ে চলে যাইতেছে, মানে একটা ক্লাস 5ম শ্রেণীর পাশের ছাত্র মতো যার বোধ, তো সেই মানুষ ভারতে গেলেই কি আর না গেলেই কি। তবে বলে দেই, গেলে ওই যে সেই বিখ্যাত কথা হইলো আপনার ওই বনফুলের সেই গল্প, তিনি একটা জায়গায়, এই আর কি ভুলে গেলাম নামটা, যাযাবরের লেখাতে পড়েছি, একটা কথা আছে, হোমিও ওষুধ যদি খান সর্দি হইলে তাহলে ওষুধ খাইলে 7 দিনে ভালো হবে, আর যদি না খান তো ওষুধ 1 সপ্তাহে ভালো হবে। তারা রহমান দশা তাই, গেলেও যা না গেলেও তা, সে তার পরিণতি দেখতে পারবে। তবে এগুলো করে বাংলাদেশ, আপনি যেটা বলেন সম্পর্ক,
এই যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক যে তলানিতে নামিয়ে ফেললো 2024 সালের 5ই আগস্টের পরে এই জুলাই সন্ত্রাসের মাধ্যমে তুরস্ক আর পাকিস্তানের সহায়তায় যে সরকার গঠিত হইলো, যে জঙ্গি সরকার গঠিত হইলো বা জঙ্গিবাদী স্প্রেড করা হইলো, তারা তো মনে করতেছে ভারতের সাথে সম্পর্ক তলানিতে নিলে খুব আরামে থাকবে, এগুলো সব না খেয়ে মারা যাবে। এই যে আপনি বললেন সম্পর্ক, ভারত ধীরে ধীরে যখন দেখবে যে আর কাজ হবে না, তখন ভারত তার সকল অপশন একবারে চালু করবে। ভারত একটা একটা করে চেক করতেছে। ভারত যদি এই অপশন না দিতে আসেন, পরে বলতে ভারত তো বলে নাই আমি যাই নেই, এটা বইলে রাখলো আর কি। বুঝতে পারছেন? জানা আমার যখন যখন টাকার দরকার হয় তখন সবার কাছেই চাই, কারণ পরে বলবে কি ফরিদ তুমি তো আগে বলো নাই। আমি এখন টাকা জোগাড় করেও বলি যে ভাই আমার কিছু টাকা দেওয়া যাবে, এগুলো বলে রাখি। আর যদি না বলি তখন বলে আমাকে তো বলো নাই। তো ভারত এরকম ব্যবসা শুরু করে দিচ্ছে। ভারতও বুঝে ভারতের বাংলাদেশেরও কপাল ভালো যে ভারতের মতো একটা নিরীহ প্রতিবেশী রাষ্ট্র রয়েছে, আর ভারতের কপাল ভালো যে বাংলাদেশের মতো একটা ভোদাই মার্কা কূটনীতিক, যাদের কূটনৈতিক তৎপরতার দেশ। এদের দেশে তো কোনো কূটনীতি নাই, এদের তো কোনো আকল জ্ঞানী নাই। মাজ্জুর সাথে এদের আকল কম। এই যে মালদ্বীপের যে মাজ্জুর, সে এদের আকল কম। দেখবেন এদের কিন্তু সমস্যা হলো যে আমাদের ভুগতে হবে সবার। এই দেশের জনগণ ভুগবে। এই দেশের যদি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক একেবারেই তলানিতে চলে যায়, তখন এই বাংলাদেশের মানুষ না খেয়ে থাকবে, দরিদ্র হয়ে যাবে। আর যারা এখন ক্ষমতায় আছে এবং যারা পেয়ারা পাকিস্তান, তারা তো চাইবেই যে একটা ধনী বাংলাদেশ যাতে না হয়, একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে এরকম বাংলাদেশ না থাকে, যাতে তারা বলতে পারে যে স্বাধীন হয়ে ভুল করছিল। এই কথাটা তারা যারা বলতে পারে, সেই জন্য তো তারা চাইবে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হোক। আর আপনি যেটা বললেন, যুদ্ধ তো চাচ্ছে এই দেশের যারা হেফাজতপন্থী, পাকিস্তানপন্থী, হেফাজতে পাকিস্তানি, জামাত, এরা কিন্তু যুদ্ধ চাচ্ছে। কারণ যুদ্ধটা চাইলেই তাদের 16 বলা পূর্ণ হবে। ভারত এদের কথায় নামবে না, যেহেতু এরা চাচ্ছে তাই যুদ্ধ এখন নামবে না ভারত, যেটা শুরুতে বলেছিলাম। কারণ ভারত তাদের কথাই করবে না, ভারতের যখন দরকার ভারতের মতো করে ভারত করবে। এরা চাচ্ছে একটা যুদ্ধ হলেই তারা তখন বলতে পারে এই যে দেখো আমাদের আক্রমণ করছে, তখন পাকিস্তান আসতে পারবে, তুরস্ক আসতে পারবে। ভারত এই সুযোগ দিবে না। ভারতের সাথে আমাদের সম্পর্ক যখন শীতল হয়ে যাবে, সীমান্তের সম্পর্ক খারাপ হবে, আমাদের কূটনৈতিক সম্পর্ক ফাইনালি খারাপ হয়ে যাবে, তখন এই দেশের মানুষ না খেয়ে মারা শুরু করবে, দুর্ভিক্ষে মারা যাবে, আপনি ঠেকায় রাখতে পারবেন না। তো আমার মনে হয় আমরা ভেবেছিলাম একটি তথাকথিত নির্বাচনও যদি হয়, আমাদের দেশটা যুদ্ধ দুর্ভিক্ষ থেকে বেঁচে যাবে, গৃহযুদ্ধ থেকে বেঁচে যাবে। কিন্তু আমার তা মনে হচ্ছে না। মানে এই সরকার, এই মুসলিম সরকার, জামাত, বিএনপি, এই সম্মিলিত, এটা তো কোনো বিরোধী দল নাই। পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ যেখানে কোনো বিরোধী দল নাই। এখানে আছে সরকারি দল এবং সরকারি বিরোধী দল, সব মিলিত জুলকে তারাই। তারা জেনে শুনে বাংলাদেশটাকে একটা দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছে, গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, অর্থনৈতিক ভাবে ধ্বংস হওয়ার দিকে নিজেরাই ডুবে যাচ্ছে। কিন্তু কিছু করার নাই। এখন আপনি যে চুলকায় ঘাও বানানকে ফেরাইতে পারবে না। তবে ভারতের সাথে যেদিন ফাইনালি আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে, এদেশে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, মানুষ না খেয়ে মারা যাবে দলে দলে, পালে পালে। কারণ এখনই কিন্তু 1 কোটি লোক ভারতে গিয়ে কামলা দেয়, কামের বুয়াগিরি করে। আর 1 কোটি মানুষ ভারতের সীমান্তে চোরাকার বাড়ি করে ভাত খায়। অর্থাৎ 2 কোটি মানুষ বাংলাদেশ সরকারের সাথে সম্পর্ক নয়, সম্পূর্ণ ভারতের আয়ের সাথে নির্ভর করে, ভারতের সাথে সম্পৃক্ত। এটা যখন বন্ধ হয়ে যাবে, বাংলাদেশে এমনি দুর্ভিক্ষ লেগে যাবে। ভারত শেষে তাই করবে। দিন শেষে ভারত ফুড চেইন কেটে দিবে, এই দেশের বাণিজ্য, অর্থনৈতিক সকল সহযোগিতাকে বন্ধ করে দিবে। তখন দেখতে পারবেন বাংলাদেশে কি কি ঘটে।